বাজেট ঘোষণার পর থেকে আসলে নানাজনই নানা ধরনের মতামত দিচ্ছেন, বিশ্লেষকরা তাদের কথা বলছেন, যারা বোদ্ধা রয়েছেন তারা তাদের কথা বলছেন। আমরা একটু তাদের কথা শুনেছি, তারা অর্থনীতি নিয়ে নানা হিসাব নিকাশ কিন্তু দিচ্ছেন। একটু সাধারণ মানুষের কথাও শুনবো। আমার সাথে দেশের বিভিন্ন এলাকা থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে একটু খুলনায় যেতে চাই, সহকর্মী আমিরুল ইসলাম সেখানে রয়েছেন। আমিরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমিরুল, প্রত্যাশার প্রতিফলন কতটা হলো? সাধারণ মানুষ আসলে কি বলছে? আসলে তাদের আসলে এই বাজেট কতটুকু ছুঁতে পেরেছে বা কতটা জনবান্ধব হয়েছে, সেই ব্যাপারে একটু তাদের মতামত শুনতে চাই। সরকারের যে প্রথম বাজেট, যার সাধারণ মানুষের মধ্যে জল্পনা ছিল যে কি বাজেট হবে, কোন বাড়বে, কোন পণ্য দাম কমে আসবে, এর মধ্যে জল্পনা করা। সেই অবস্থার মধ্যে বাজেট হচ্ছে। আমরা মানুষের কাছে শুনবো যে আসলে কতটা কি ভাবছেন তারা। বাজেট প্রস্তাবিত কেমন দেখল বাজেটে 26-27 যে বাজেট সর্বকালে সর্ববৃহৎ হচ্ছে আর কি। এই বাজেটে 39,000 কোটি টাকা, সে বাজেট দেখা গেল যে এটা একটা ঘাটতি আর কি। এটা 243,000 টাকা একটা বাজেট। ফলে বাজেটটা যেটুকু হয়েছে, আতঙ্কিত যে এই বাজেট বড় ঘাটতি কিভাবে করবে। বৈদেশিক ঋণ নিয়ে ছাড়া সম্ভব না, এবং সেই বৈদেশিক ঋণ তার শোধ করে আগামী দিনে আমার চলবে। এটা কিছু বিষয় হয়তো বলা হয়েছে, কিছু বিষয়ে সামাজিক নিরাপত্তা সহ কিছু বিষয়ে জনগণের কিছু সুফল বয়ে আনবে, কিন্তু এইটা আমাদের এই বাজেটে আমাদের স্বাস্থ্য খাত, এই বাজেটে আমাদের শিক্ষা খাত, আমাদের শিল্প খাত, সেটা আসলে উপেক্ষিত। আমাদের বড় সেক্টর কৃষি খাত, সেই খাতেও কিন্তু আসলে সাফিসিয়েন্ট বাজেট দেওয়া হয়নি। ফলে একটা জিনিস খুবই মানুষ চিন্তিত এবং মানুষ ভাবছে যে এটি কিভাবে সমাধান হবে। আমরা খুলনা অঞ্চলের মানুষ আমরা ভেবেছিলাম যে আমাদের এই জাতীয় বাজেটে শিল্প খাতে একটা বড় অঙ্কের টাকা বরাদ্দ থাকবে, যেটা আমাদের এই যে আমাদের দেশে যে 26টি পাটকল বন্ধ হয়েছে, আমাদের যে চিনিকল বন্ধ হয়েছে, এইগুলো রাষ্ট্রীয়ভাবে চালু হবে এবং সেরকম চিন্তা আমাদের ছিল, কিন্তু বাস্তবে সেই ধরনের কোনো বাজেট হয়নি। ফলে পরনির্ভর দেশ নির্ভর যে বাজেট, সেই বাজেট সুফল সেই অর্থে আমাদের আনবে না, আমাদের দেশকে আরো ঋণের দিকে ঠেলে দিবে। ধন্যবাদ আপনাকে। কেমন দেখছেন বাজেট, কেমন হলো? এবারের বাজেট ভালো হবে আশা করা যাচ্ছে। তো আশা করতেছি যে এবারের বাজেটটা ভালো হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ধন্যবাদ আপনাকে। কেমন দেখছেন বাজেট? আমরা সাধারণ মানুষ, এটা আমাদের উপর চাপটা কমে, ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি করবা। ঠিক আছে, এবং হচ্ছে যে বাজেট যেটাতে অনেক বলছে বিশেষ করে সাধারণ মানুষের যে প্রত্যাশা, যেটা বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে ঊর্ধ্বগতি লাগাম দিয়ে ধরবে, এই অঞ্চলের যে বন্ধ মিল কারখানা সেগুলো চালু হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। এটাই ছিল সর্বশেষ অবস্থা। রঞ্জন, একদম পরিষ্কার। আমিরুল, আপনাকে ধন্যবাদ। একটু বরিশালে যেতে চাই, আমার সাথে সহকর্মী রয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ মাহমুদ, আমরা খুলনা থেকে শুনছিলাম, বরিশালের মানুষ কি বলছে, তাদের প্রত্যাশা আসলে কতটা পূরণ করতে পারবে এই বাজেট, কি ভাবছেন তারা, সেটি একটু শুনবো আপনার মাধ্যমে। 7.5% বেঁধে দিয়ে এবং জিডিপি প্রবৃদ্ধি 6.5% নির্ধারণ করে দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট, মানে 9,38,000 কোটি টাকার বাজেট গতকাল ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং এই বাজেটকে সরকার বলছে জনকল্যাণে স্বস্তি এবং যে দেশের উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই বাজেট ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই বাজেটকে ঘিরে যেমন সচেতন মহল সহ বিভিন্ন মহলে এই বাজেটের যে চ্যালেঞ্জ এবং এই বাস্তবায়ন নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া রয়েছে। আমরা এখন জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক উন্মেষ রায়। এই বাজেটকে ঘিরে আপনাদের বিশ্লেষণ কি? আসলে বাজেট হচ্ছে একটা সরকার রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে যে অর্থ তারা আয় করে এবং কি পর্যায়ে তারা ব্যয় করবে, কিন্তু বাজেট
অর্থবহ তখন থাকে না যখন আমরা দেখি নিত্যপণ্যের দাম আসলে বাড়ে। আমরা যদি বাজেটের দিকে খেয়াল করি, কৃষিক্ষেত্রে সে অর্থে বাজেট খুব কৃষিবান্ধব বলা যায় না। কৃষকদের যদি সারের দাম এবং তেলের দাম যদি কমানো না যায়, তাহলে নিত্যপণ্যের দাম যেমন বাড়বে কমবে না। কৃষিপণ্য নিত্যপণ্য যে দাম কমিয়েছে সেক্ষেত্রে কৃষকদের জীবনে কোনো প্রভাব ফেলবে কিনা? না, প্রভাব ফেলবে না। আপনি যতক্ষণ না পর্যন্ত তেলের দাম এবং সারের দাম না কমাবেন ততক্ষণ পর্যন্ত প্রভাব ফেলবে না। কারণ কৃষকদের সরাসরি সম্পর্ক থাকে এই যে ফসল উৎপাদনের ক্ষেত্রে তেল এবং সারের সাথে। আমরা যদি দেখি শিক্ষাক্ষেত্রে এবার বাজেট আগের তুলনায় বেড়েছে 2%, কিন্তু আমরা জানি জিডিপির 5% একটা শিক্ষাক্ষেত্রে থাকা দরকার। এটা যদি না হয় তাহলে শিক্ষাক্ষেত্রে আমরা যখন বলি যে পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রের চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি, এটা কখনোই সম্ভব হবে না। আর স্বাস্থ্যক্ষেত্রে সরকার চেষ্টা করছে, কিন্তু আমাদের এই জনবহুল দেশে স্বাস্থ্যক্ষেত্রে আরো অনেক বেশি চেষ্টা করা উচিত। এবং স্বাস্থ্যক্ষেত্রের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখানকার মেডিকেল শিক্ষার মান বাড়ানো এবং হাসপাতালগুলোর সুবিধা বৃদ্ধি করা। একটি বিষয় যে এবারে বাজেট ঘাটতি বাজেট এবং সেখানে একটি বড় অঙ্ক কিন্তু ঋণ নেওয়া হবে, সেক্ষেত্রে একটি চ্যালেঞ্জ মনে করছেন কিনা বা এটি জনগণের উপর বর্তাবে কিনা? অবশ্যই বর্তাবে, কারণ আমরা 24 সালের পর থেকে আমরা 25 সালে যদি আমরা দেখি বা 24 সালের শেষ অর্ধ থেকে যদি আমরা দেখব যে আমাদের রাজস্ব আয় করার হার কিন্তু অনেক কমে গিয়েছে। মানুষের রাজস্ব দেওয়ার প্রবণতা কমেছে, আইন মানার প্রবণতা কমেছে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি 2,43,000 কোটি টাকার যে ঘাটতি, এই ঘাটতি কিন্তু সরকারের পক্ষে তোলা খুব কষ্টকর হয়ে যাবে। যেমনটি শুনছিলেন যে এই যে বিশাল অঙ্কের যে ঘাটতি, সেই ঘাটতি সংগ্রহ করা কিন্তু একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা, এবং পাশাপাশি জনগণ বলছেন যে এই বাজেটে তারা অনেকটা স্বস্তি, যেহেতু জনকল্যাণে কাজ করবে সরকার, পাশাপাশি যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখার জন্য যে বাজেট প্রণয়ন করা হয়েছে তাতে অনেকটা খুশি বলছেন এখানকার স্থানীয় মানুষ। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে শুভ্র। জিয়াদ, আপনাকে ধন্যবাদ। একটু যেতে চাই ময়মনসিংহের সহকর্মী ইমরান হাসান রাব্বি আমার সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন। রাব্বি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বরিশাল এবং খুলনায় আমরা শুনছিলাম সাধারণ মানুষের প্রতিক্রিয়া, এবং কেউ কেউ কিন্তু বলছেন যে কৃষি বান্ধব হলো না আসলে, যদিও কৃষি প্রধান দেশ বাংলাদেশ। সেই ক্ষেত্রে ময়মনসিংহবাসী কি বলছে? কৃষি প্রধান এই দেশে এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছু সংকটের মধ্য দিয়েও কিন্তু যাচ্ছে আমরা, জ্বালানি সংকট, অর্থনৈতিক সংকট, সেগুলোর ব্যাপারে আসলে এই বাজেট কতটা ভূমিকা রাখতে পারে, কি ভাবছে ময়মনসিংহবাসী? রঞ্জন, আসলে আমরা দেখেছি যে গতকাল 9,38,000 কোটি টাকার একটি বিশাল বাজেট পেশ করা হয়েছে, এবং একই সাথে 20 বছর পর বিএনপি ক্ষমতায় এসে দেশের ইতিহাসের সর্ববৃহৎ একটি বাজেট উপস্থাপন করেছে। তারপরে থেকে আসলে আমরা প্রান্তিক যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে বলেছে যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে কিছুটা বরাদ্দ বেশি রাখলেও আসলে কৃষি খাতে খুব বেশি একটা বরাদ্দ রাখা হয়নি। একই সাথে দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন যে আসলে বিভিন্ন সময়ের চাইতে নিম্নবিত্তদের জন্য খুব বেশি উপযোগী কিন্তু হয়নি বাজেট, এমনটাই আসলে তারা বলছেন যে বাজারের ঊর্ধ্বগতিতে এই সময়টাতেও তাদের জন্য খুব বেশি একটা কার্যকর নাও হতে পারে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো যারা এই ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ব্যবসা করেন। একটু বলবেন যে আসলে গতকালকে বাজেট হয়েছে বাংলাদেশের, তো এই বাজেট আসলে আপনাদের মতো যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য কতটা কাজ করবে, এবং ঊর্ধ্বগতির এই বাজারে এই বাজেটটা আসলে সাধারণ মানুষের জন্য কতটা কার্যকর হবে? এই বাজেটটাতে বিএনপি সরকার আইসাতে বাজেটটা তারা করছে, এই বাজেটের বিল পাস করছে। আমার মনে হচ্ছে যে আমাদের মতো মানুষের চলা বিরাট কষ্ট হয়ে যাবে, এবং কি ন্যায্য মূল্যের বাজার তো আগেই চড়া, আর বর্তমান যে বাজেট করছে এই বাজেট তো আরো চড়া। আমাদের সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, আমরা ছোটখাটো ব্যবসা করি, দৈনিক নেই দৈনিক খাই, এই বাজেটটা যাতে সীমিত থাকে এবং কি সাধারণ মানুষের যাতে চলতে পারে সেরকম ভাবে যাতে বাজারটা নিয়ন্ত্রণ রাখে, এটা বাজার নিয়ন্ত্রণের বিষয়ে আপনি বলছেন। শুভ্র, আসলে সাধারণ মানুষদের সবারই বক্তব্য একই, যে যাতে করে এই কৃষি উদ্বৃত্ত যে বিভাগ ময়মনসিংহ, এই ময়মনসিংহের মানুষের জন্য যারা কৃষক এবং কৃষি প্রধান এই অঞ্চলের জন্য যাতে সরকার আলাদা করে বিশেষ নজরদারি করে,
এমনটাই আসলে প্রত্যাশা এখানকার স্থানীয় সাধারণ মানুষের। শুভ্র, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ খবর। রাব্বি, আপনাকে ধন্যবাদ।